সবাইকে স্বাগতম আজকের এই দারুণ এক্সপ্লেনারে। আজ আমরা হাইড্রোকার্বনের অত্যন্ত সুনির্দিষ্ট শ্রেণীবিভাগ এবং রাসায়নিক কাঠামোর এক বিস্তারিত যাত্রায় ডুব দিতে যাচ্ছি। কার্বন এবং হাইড্রোজেন কিভাবে নিজেদের মধ্যে যুক্ত হয়ে আমাদের চারপাশের এই পৃথিবীর বেসিক বিল্ডিং ব্লকগুলো তৈরি করে তা আজ একেবারে নিখুঁতভাবে বিশ্লেষণ করা হবে। এই এক্সপ্লেনারে আমরা প্রতিটি আণবিক কাঠামোর একদম খুঁটিনাটি বিষয়ের দিকে ফোকাস করব, কারণ এই রাসায়নিক গঠনগুলোর প্রতিটি ডিটেলসের মাঝেই লুকিয়ে আছে প্রকৃতির চমৎকার সব গাণিতিক আর জ্যামিতিক নিয়ম। ওকে, চলুন এক নজরে দেখে নিই আজ আমাদের এজেন্ডায় কি থাকছে। ১. হাইড্রোকার্বনের পরিচিতি। ২. অ্যালিফ্যাটিক বা মুক্ত শিকল। ৩. সম্পৃক্ত বনাম অসম্পৃক্ত বন্ধন। ৪. অ্যালিফ্যাটিক বা বদ্ধ শিকল। ৫. অ্যারোমেটিক হাইড্রোকার্বনের এক্সপ্লানেশন এবং সবশেষে ৬ নম্বর টপিক হাকেলের নিয়ম মাস্টার করা। তো প্রথমেই আসা যাক আমাদের একদম বেসিক ফাউন্ডেশনে, হাইড্রোকার্বনের পরিচিতি। সংজ্ঞার দিকে তাকালে একটা শব্দের উপর সবচেয়ে বেশি জোর দেওয়া প্রয়োজন, আর সেটা হলো শুধুমাত্র। হাইড্রোকার্বন হলো এমন সব যৌগ যা শুধুমাত্র কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে তৈরি, ব্যাস আর কিছু না। উদাহরণগুলো খেয়াল করলে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। মিথেন, ইথিন, সাইক্লোহেক্সেন কিংবা বেনজিন, এই স্ট্রাকচারগুলোর প্রত্যেকটিতে কার্বন আর হাইড্রোজেন ছাড়া অন্য কোনো মৌলের কিন্তু কোনো অস্তিত্ব নেই। জাস্ট এই দুটো মৌল মিলে তৈরি করে ফেলেছে এক বিশাল আর বৈচিত্র্যময় রাসায়নিক জগৎ। এই বিশাল কার্বন ফ্যামিলিটিকে আমরা মূলত দুটো বড় শাখায় ভাগ করতে পারি। প্রথমটা হলো অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন আর দ্বিতীয়টা অ্যারোম্যাটিক হাইড্রোকার্বন। মজার ব্যাপার হলো অ্যালিফ্যাটিক শব্দটার ব্যুৎপত্তিগত অর্থ হলো চর্বিজাত। ঐতিহাসিকভাবে এই হাইড্রোকার্বনগুলো মূলত প্রাণীর চর্বি বা ফ্যাট থেকে প্রথম পাওয়া গিয়েছিল, দেখি এমন নামকরণ। অন্যদিকে অ্যারোম্যাটিক কথাটি যুক্ত সুগন্ধের সাথে। যদিও সব অ্যারোম্যাটিক যৌগের কিন্তু সুগন্ধ থাকে না, কিছু বেশ দুর্গন্ধযুক্তও হতে পারে, কিন্তু সেই ঐতিহাসিক নামটা আজও রয়ে গেছে। তো এই দুটো মূল ভাগ থেকেই মূলত আমাদের কার্বন ফ্যামিলির যাত্রা শুরু। এবার চলুন অ্যালিফ্যাটিক যৌগের প্রথম সাব ক্যাটেগরিটা একটু এক্সপ্লোর করি, অ্যালিফ্যাটিক বা মুক্ত শিকল। মুক্ত শিকল বা ওপেন চেন হাইড্রোকার্বনের সবচেয়ে বড় বৈশিষ্ট্যটা আসলে এর নামের মাঝেই লুকিয়ে আছে। এর কার্বন শিকলের দুই প্রান্তের কার্বন দুটো একেবারে মুক্ত বা ফ্রি অবস্থায় থাকে। বিউটেন কিংবা ইথিনের রাসায়নিক গঠনগুলো খুব মনোযোগ দিয়ে দেখলে বোঝা যাবে, শিকলটা সোজা হোক বা শাখাযুক্ত হোক, এর দুই মাথা সবসময় খোলাই থাকে। রাসায়নিক বন্ধনের উপর ভিত্তি করে এই মুক্ত শিকলগুলোকে আবার দুটো ভাগে ভাগ করা যায়, সম্পৃক্ত এবং অসম্পৃক্ত। তাহলে চলুন দেখে নিই এই সম্পৃক্ত আর অসম্পৃক্ত বন্ধনের ভেতরের পার্থক্যটা আসলে কি। পার্থক্যটা একদম পানির মতো পরিষ্কার। একদিকে আছে সম্পৃক্ত মুক্ত শিকল বা অ্যালকেন, যেখানে কার্বন পরমাণুগুলো একে অপরের সাথে শুধুই সিঙ্গেল বন্ড বা একক বন্ধন দিয়ে যুক্ত থাকে। প্রোপেন আর পেন্টেনের সংকেতে এই সিঙ্গেল বন্ডের উপস্থিতি খুব সহজেই চোখে পড়ে। অন্যদিকে অসম্পৃক্ত মুক্ত শিকলগুলোতে এক বা একাধিক কার্বন কার্বন ডাবল বন্ড অথবা ট্রিপল বন্ড থাকে, যেমন ধরুন ইথাইন। এই অতিরিক্ত বন্ধনগুলো যুক্ত হওয়ার কারণেই যৌগের রাসায়নিক আচরণ পুরোপুরি বদলে যায়। এখানে সবচেয়ে ক্রুশিয়াল পয়েন্ট হল অ্যালকিন এবং অ্যালকাইনের মধ্যকার এই সুনির্দিষ্ট পার্থক্যটা বুঝতে পারা। যখন কার্বন শিকলে ডাবল বন্ড বা দ্বিবন্ধন থাকে তখন আমরা তাকে বলি অ্যালকিন, যেমন প্রোপিন। আর যখন কার্বন কার্বন ট্রিপল বন্ড বা ত্রিবন্ধন উপস্থিত থাকে তখন তাকে বলে অ্যালকাইন। প্রোপাইনের গঠনের দিকে একটু গভীরভাবে তাকান, দেখুন কিভাবে তিনটি বন্ধন দুটো কার্বনকে একসাথে শক্তভাবে আঁকড়ে ধরে রেখেছে। এই যে নিখুঁত আণবিক বিন্যাস, এটাই তো রসায়নের আসল সৌন্দর্য। মুক্ত শিকল তো দেখলাম, এবার আসা যাক পরবর্তী জ্যামিতিক ভ্যারিয়েশনে, অ্যালিফ্যাটিক বা বদ্ধ শিকল। একটু ভেবে দেখুন তো, সোজা একটা শিকলের দুই প্রান্তের কার্বন যদি কোনোভাবে পরস্পর যুক্ত হয়ে যায় তাহলে কি হবে? ঠিক তাই, একটা বলয় বা রিং তৈরি হবে। আর এই কারণেই এদেরকে বদ্ধ শিকল বা অ্যালিসাইক্লিক হাইড্রোকার্বন বলা হয়। শিকলে কার্বনের সংখ্যা যত বাড়বে এই রিংয়ের আকারও তত বড় হতে থাকবে। আর হ্যাঁ, মুক্ত শিকলের মতো এই বদ্ধ শিকলগুলো কিন্তু সম্পৃক্ত অথবা অসম্পৃক্ত হতে পারে। এই স্লাইডটা বদ্ধ শিকলের জ্যামিতিক রূপকে দারুণভাবে তুলে ধরেছে। স্ট্রাকচারগুলোর দিকে একদম খুঁটিয়ে লক্ষ্য করুন। সম্পৃক্ত সাইক্লোপ্রোপেন তৈরি করেছে একটা নিখুঁত ত্রিভুজ, আর সাইক্লোবিউটেন তৈরি করেছে একটা নিখুঁত চতুর্ভুজ, কারণ এদের প্রতিটি কার্বন সিঙ্গেল বন্ডে আবদ্ধ। কিন্তু অসম্পৃক্ত সাইক্লোপ্রোপিন এবং সাইক্লোবিউটিন গঠনের দিকে তাকালে দেখা যায় স্রেফ একটা ডাবল বন্ড যুক্ত হওয়ার কারণে পুরো কাঠামোর জ্যামিতি এবং বৈশিষ্ট্য কিভাবে ম্যাজিকের মতো পরিবর্তিত হয়ে গেছে। ফ্যামিলি ট্রির প্রথম দিকটা তো দেখা হলো, এবার আমরা ফোকাস করব দ্বিতীয় মূল শাখাটিতে, অ্যারোমেটিক হাইড্রোকার্বন। আগেই বলেছিলাম, গ্রিক শব্দ অ্যারোমা থেকে অ্যারোম্যাটিক শব্দটি এসেছে, যার অর্থ সুগন্ধ। শুরুতে আবিষ্কৃত এই যৌগগুলোর বেশ কড়া সুগন্ধ ছিল, আর সেখান থেকেই এই নাম। কিন্তু আধুনিক রসায়নে এর সংজ্ঞাটা পুরোপুরি কাঠামোগত।
অ্যারোম্যাটিক যৌগগুলো সাধারণত 5, 6 কিংবা 7 সদস্যের সমতলীয় বা প্ল্যানার যৌগ হয়। সবচেয়ে ইন্টারেস্টিং বৈশিষ্ট্য হল এগুলোতে একান্তর দ্বিবন্ধন থাকে, মানে হলো একটা সিঙ্গেল বন্ড, তার ঠিক পরে একটা ডবল বন্ড, আবার সিঙ্গেল বন্ড। এই অল্টারনেটিং সাইক্লিক প্যাটার্নটা কন্টিনিউ করতে থাকে। বেনজিন এবং নাফথেলিনের এই জ্যামিতিক কাঠামো দুটো হল অ্যারোমেটিক যৌগের একদম পারফেক্ট উদাহরণ। কার্বন পরমাণুগুলোর মধ্যকার এই পর্যায়ক্রমিক সিঙ্গেল আর ডাবল বন্ডগুলোর দিকে একটু নজর দিন। বেনজিনের 6 কার্বনের হেক্সাগনাল রিং আর ন্যাফথেলিনের দুটো যুক্ত রিংয়ের মাঝে ইলেকট্রনের এক অপূর্ব বিন্যাস রয়েছে। এই স্পেশাল বিন্যাসটাই সাধারণ অ্যালিফেটিক যৌগের চেয়ে এদেরকে সম্পূর্ণ আলাদা লেভেলের একটা স্টেবিলিটি বা স্থায়িত্ব এনে দেয়। এখন একটা বড় প্রশ্ন আসে, কোনো যৌগ অ্যারোম্যাটিক কিনা তা নিশ্চিতভাবে বোঝার কোনো গাণিতিক উপায় আছে কি? এখানেই এন্ট্রি নিচ্ছে হাকেলের নিয়ম। কোনো যৌগকে অ্যারোম্যাটিক হতে হলে তাকে খুবই স্ট্রিক্ট কিছু শর্ত মানতে হয়। প্রথমত, যৌগকে সাইক্লিক বা চক্রাকার হতে হবে, মানে একটা বদ্ধ রিং থাকতে হবে। দ্বিতীয়ত, রিংটিকে অবশ্যই প্ল্যানার বা একই সমতলে থাকতে হবে, যাতে এর পি অরবিটালগুলো ঠিকমতো ওভারল্যাপ করতে পারে। এবং তৃতীয়ত, এতে সম্পূর্ণ কনজুগেশন থাকতে হবে, যার মানে রিংয়ের প্রতিটি পরমাণুতে ওই যে অল্টারনেটিং বা পর্যায়ক্রমিক দ্বিবন্ধন, সেটা থাকতে হবে। কিন্তু এই পুরো আলোচনার সবচেয়ে আকর্ষণীয় আর ভাইটাল বিষয়টা হলো একটা ছোট্ট ম্যাজিক ফর্মুলা 4n+2 4n+2। এটাই হলো হাকেলের নিয়মের প্রাণভোমরা। হাকেলের নিয়মের পেছনে গাণিতিক হিসাবটা খুবই সিম্পল, কিন্তু এর নিয়ম একেবারেই অকাট্য। এখানে n হলো যে কোনো পূর্ণ সংখ্যা, যেমন 0, 1, 2, 3 ইত্যাদি। এই মানগুলো যদি ফর্মুলায় বসানো হয় তাহলে পাই ইলেকট্রনের কাউন্ট হতে হবে ঠিক 2, 6, 10 অথবা 14। এর একটু এদিক সেদিক হওয়া চলবে না। উদাহরণ হিসেবে বেনজিনের কথাই ধরুন, এতে পাই ইলেকট্রন আছে ঠিক 6টি, যা এই 4n+2 সূত্রকে একদম কাটায় কাটায় মেনে চলে। এই নির্দিষ্ট সংখ্যক ইলেকট্রন না থাকলে স্ট্রাকচার যত সুন্দরই হোক না কেন, যৌগটা অ্যারোম্যাটিক হতে পারবে না। আলোচনার একেবারে শেষে এসে চলুন একটা ব্যাপার নিয়ে একটু গভীরভাবে চিন্তা করি। কিভাবে কার্বন শিকলের প্রান্তে কেবল একটা সাধারণ বন্ড যুক্ত হওয়া বা একটা ডাবল বন্ড তৈরি হওয়া পুরো অণুর রাসায়নিক বৈশিষ্ট্যকে একদম আমূল বদলে দিতে পারে। জৈব রসায়নের এই কঠোর গাণিতিক ও জ্যামিতিক নিয়মগুলোই কিন্তু আমাদের চারপাশের মহাবিশ্বের মৌলিক গাঠনিক উপাদানগুলোকে সাইডলাইন থেকে নিয়ন্ত্রণ করছে। রাসায়নিক বন্ধনের এই নিখুঁত ডিটেলস আর গাণিতিক সুশৃঙ্খলতা কি সত্যি অবাক করার মতো নয়? এই প্রশ্নটাই হয়তো আমাদের সামনে নতুন কোনো রহস্য উন্মোচনের দরজা খুলে দেবে। আজকের এক্সপ্লেনার এখানেই শেষ করছি।